সালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে গত কয়েকদিন আগে হয়ে যাওয়া রুয়েট প্রিলি এক্সামের আমরা ফিজিক্স পেপারের সলিউশনটা দেখব। তো এখানে টোটাল 30টা প্রশ্ন এসেছিল। তো এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সলভ করতে পারবে সেগুলো নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা একেবারেই হচ্ছে স্টার্ট করে দিই। আমাদের ফিজিক্সে যে 30টা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে এক এক করে কিভাবে সলভ করা যায় সেটা। তো এর জন্য খুব বেশি প্রশ্ন কিন্তু টাইম তুমি পাবা না। আলটিমেটলি 100টা প্রশ্ন এসেছিল, তার জন্য তোমাদের 60 মিনিটস টাইম। তো অ্যাভারেজে 36 সেকেন্ড করে এক একটা প্রশ্নে। তো দেখি আমরা আসলে কি সেই সময়ের মধ্যে সবগুলা করতে পারি কিনা। ঠিক আছে, তো চলো একেবারে প্রশ্ন নাম্বার 1 এটা থেকে শুরু করি। এখানে একটা প্রশ্ন, প্রথম যে প্রশ্নটার সাথে বলা আছে কি দেখো, 2 কেজি ভরের একটি বস্তু ঘূর্ণন অক্ষ হতে 1 মিটার দূরত্বে 5 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরলে তার গতিশক্তি কত? গতিশক্তি বের করতে বলা হয়েছে। তো এখানে আসলে দূরত্ব কোনো ম্যাটার করে না, এটা এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া। কারণ গতিশক্তি যদি একটা বস্তু ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তাহলে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তির সূত্র হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার, তাই না? তো এখানে হচ্ছে যেহেতু তোমার আই এর ভ্যালু ডিরেক্ট দেয়া নেই, দূরত্ব ইউজ করতে পারবো আমরা, কারণ আই এর ভ্যালু আমাকে জানতে হবে। তো যেহেতু এখানে বলা নাই বস্তুটা দেখতে কেমন কিরকম, কোনো ইনফরমেশন দেওয়া নেই, তো আমি জাস্ট আই সমান এম আর স্কোয়ার ইউজ করলেই কিন্তু হয়ে যাবে, তাই না? তো এখানে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 2, আর হচ্ছে 1 স্কোয়ার, তার মানে আলটিমেটলি আই এর ভ্যালু 2ই আসছে। তো এখানে হচ্ছে হাফ ইন্টু 2 ইন্টু ওমেগা, ওমেগার ভ্যালু কত? 5, তাহলে 5 স্কোয়ার, হাফ 2 কেটে যাবে, থাকবে হচ্ছে 25 জুল। তো এই হচ্ছে গতিশক্তির যে ভ্যালুটা সেটা, এবং অপশন দেখে বুঝতে পারছি আমরা এটা হচ্ছে আনসার হওয়া উচিত, তাই না? ইজি প্রশ্ন, একেবারে সূত্র দিয়ে ম্যাথটা তোমরা করে ফেলতে পারবে। চলে আসবে আমরা দ্বিতীয় প্রশ্নে। এখানে বলা আছে 7 - 2x +3x স্কয়ার একটি বল আছে, এত নিউটন বল 2 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে। তাহলে বস্তুর ভর দেয়া আছে, এত ভরের বস্তুর উপর ক্রিয়া করে। বস্তুটিকে বলের দিকে x = 0 থেকে x = 5 এ যদি নিয়ে আসি আমি, তাহলে কৃত কাজের ভ্যালু আমাকে বের করতে হবে। তো বল দেয়া আছে, বল থেকে যদি আমাকে কৃত কাজ বের করতে হয় কি করব আমরা? যেহেতু এটা একটা পরিবর্তনশীল বল, দেখে বুঝতে পারছো সরণের উপর ডিপেন্ডেন্ট, তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্রটা হচ্ছে জাস্ট তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে w সমান ইন্টিগ্রেশন অফ f dx, এখানে x ইনিশিয়াল থেকে x ফাইনাল পর্যন্ত, তাই না? তাহলে এখানে একবারে বসিয়ে দিই আমি 7 - 2x প্লাস 3x স্কোয়ার ইন্টিগ্রেশন কত থেকে কত? 0 থেকে 5, 0 থেকে 5। আমরা জানি হচ্ছে যেগুলো ডেফিনিট ইন্টিগ্রাল, অর্থাৎ যেগুলোর ইন্টিগ্রেশনের ভ্যালু দেওয়া থাকে, সেগুলো কিন্তু তুমি চাইলে ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করেই করতে পারো। তো আমি এটা ক্যালকুলেটর ইউজ করে অলরেডি করে রেখেছি। করে কত হয় আমি তোমাদেরকে জাস্ট একবারে বলছি। এটা আমার এসেছে 135, 135 জুল, 135 জুল। ঠিক আছে, তো একেবারেই তোমার শুধুমাত্র কিছু করতে হবে না, এই জিনিসটাকে ক্যালকুলেটরে উঠাতে হবে, আর কিছু না। 0 থেকে 5 লিমিটের মধ্যে যদি আমি হচ্ছে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কৃত কাজের ভ্যালু পেয়ে যাব। তাহলে 135 তোমার অপশনে ছিল আশা করি, এই হচ্ছে 135, তাহলে এটা হচ্ছে আনসার। চলে আসবে পরবর্তী প্রশ্নে। বাষ্প ও বরফের মধ্যে ক্রিয়ারত কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত? বাষ্প ও বরফ, তার মানে হচ্ছে 0 ডিগ্রি এবং হচ্ছে 100 ডিগ্রি, এই দুইটার মধ্যে যদি একটা কার্নো ইঞ্জিন কাজ করে, তাহলে কর্মদক্ষতার সূত্র কি? 1 - T2/T1 × 100%। ঠিক আছে, তো এখানে T2 কত? 0, 0 ডিগ্রিকে কেলভিনে পরিণত করলে 273, আর 100 মানে হচ্ছে 373। তো একে যদি আমি হচ্ছে ক্যালকুলেট করি, তো এগুলো হচ্ছে রাফও করা লাগবে না, ডিরেক্ট ক্যালকুলেটরে যদি বসাও তাহলে চলে আসবে। এটা আমার এসেছে 26.8%, 26.8%। তো এই হচ্ছে তোমার কর্মদক্ষতার সূত্র বা আনসার। ঠিক আছে, তো এইটা প্রশ্ন হচ্ছে, এখানে আনসার অপশন দেওয়া আছে 26.8, এটা হচ্ছে তোমার আনসার হবে। পরবর্তী প্রশ্ন। এত কেজি ভর এবং এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গ্রহের পৃষ্ঠ হতে 2 কেজি ভরের একটি বস্তুকে যদি আমি মহাশূন্যে পাঠাতে চাই, তাহলে প্রয়োজনীয় শক্তির পরিমাণ কত? দেয়া আছে জি এর ভ্যালু। আচ্ছা, প্রয়োজনীয় শক্তি মানে হচ্ছে কৃতকাজ, কি পরিমাণ কাজ করতে হবে একটা বস্তুকে যদি আমি পৃষ্ঠ থেকে একটা উচ্চতা নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে তোমার মহাকর্ষ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে, মহাকর্ষ বল বলতে পারো যেহেতু এটা পৃথিবী না, অন্য কোনো গ্রহ বলা আছে, মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ। তো মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজের সূত্র তোমাদের আশা করি মনে থাকার কথা, জি এম এম 1/r ইনিশিয়াল মাইনাস 1/r ফাইনাল, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, এখানে জি এর ভ্যালু কত? 6.7 10⁻⁻11, এম হচ্ছে
ওই গ্রহের ভর প্রশ্নে বলা আছে 5 × 10⁻24, তাহলে 5 × 10⁻24 এম, মানে যেই বস্তুটাকে তুমি পাঠাতে যাচ্ছ তার ভর দেয়া আছে 2 কেজি, তাহলে 2। এবং ইনিশিয়াল মানে যেখানে সে প্রথমত আছে, সে প্রথমে গ্রহের পৃষ্ঠে ছিল, পৃষ্ঠে মানে কি তার ব্যাসার্ধের সমান দূরত্ব ছিল, তাহলে 1/r ইনিশিয়াল মানে হচ্ছে 1/r ইনিশিয়াল 6.1 × 10⁻6 মাইনাস 1/r ফাইনাল। আর ফাইনাল মানে কি, তাকে আমি মহাশূন্যে পাঠাতে যাচ্ছি, মহাশূন্য মানে হচ্ছে অসীমে পাঠাতে যাচ্ছি, তার মানে ফাইনাল দূরত্বটা হচ্ছে ইনফিনিটি। তো এটা না লিখলেও হতো, এটা আলটিমেটলি 0 চলে আসবে। শুধুমাত্র এতটুকু জিনিস যদি ক্যালকুলেট করো তাহলে ডিরেক্ট প্রশ্নের আনসারটা চলে আসবে তোমার। আমার এসেছে 1.1 × 10⁻8, অলমোস্ট 1.1 × 10⁻8 জুল। তাহলে এইটাই হচ্ছে তোমার হবে আনসার, ঠিক আছে। তো একেবারেই আমরা হচ্ছে সূত্র ইউজ করে করতে পারলাম। সূত্র যদি মনে থাকে এই জিনিসটা রাফ করার দরকার নেই, ডিরেক্ট হচ্ছে ক্যালকুলেটরে এই সেকেন্ড লাইনটা তোমরা লিখবা, সেকেন্ড লাইনটা লিখলেই কিন্তু হয়ে যাবে ম্যাথটা। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। এইটা তো খুবই ইজি, একটা সরল সন্ধিত স্পন্দনের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে। এটাকে জাস্ট তোমাকে একটু সিম্পলিফাই করতে হবে, সাজাতে হবে। সাজাবো কিভাবে? সাজানোর জন্য আমরা যেটা করতে পারি, এই চার্টটাকে হচ্ছে ভাগ করে দিতে পারি, তাহলে এটা আসবে d² y/dt² প্লাস 16কে 4 দ্বারা ভাগ করলে আলটিমেটলি 4y = 0। তো এখানে 4 এটা মানে অ্যাকচুয়ালি কি ওমেগা স্কয়ার না, কারণ আমরা জানি d² y/dt² প্লাস ওমেগা স্কয়ার y = 0, এটাই হচ্ছে তোমাদের সমীকরণটা। তাহলে এই 4 এর পরিবর্তে আমি y বলতে পারি, অর্থাৎ w সমান আসবে আমার ওমেগা সমান আসবে আমার 2 রেডিয়ান পার সেকেন্ড। এককটা দেখতে ভুল করা যাবে না, ঠিক আছে, এককটা দেখতে ভুল করলে কিন্তু সমস্যা হতে পারে। এখানে দেখো এককটা রেডিয়ান পার সেকেন্ডও আছে, আবার রেডিয়ান ইনভার্স সেকেন্ডও আছে। তো রেডিয়ান পার সেকেন্ড একক যেটা, সেটা তোমার আনসার হবে। তাহলে এটা হচ্ছে তোমার আনসার, এটা হচ্ছে আনসার 2 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এত তাপমাত্রায় শুষ্ক বায়ুর আয়তন যদি 100 সিসি হয়, উক্ত বায়ুকে স্থির চাপে 60°C পর্যন্ত উত্তপ্ত যদি করা হয়, তাহলে আয়তন কত হবে? চাপ যদি স্থির থাকে তো আমরা হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করতে পারি আদর্শ গ্যাসের জন্য, V1/T1 = V2/T2। সব ভ্যালু দেওয়া আছে, শুধুমাত্র আমাকে ইউজ করতে হবে। তো এখানে V1 কত? V1 হচ্ছে 100, যখন তাপমাত্রা ছিল হচ্ছে 27 মানে 300, ঠিক আছে। দেন হচ্ছে V2 তোমাকে বের করতে হবে, যখন তাপমাত্রা কত? 60, তাহলে 7×6 = 13, 333। তা আলটিমেটলি তুমি কেটে দাও, তাহলে আসবে 111 আসা উচিত। তাহলে V2 সমান 111 সিসি। তো 111 সিসি বা সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার যেটা বলো, এটা হচ্ছে আনসার হওয়া উচিত। চলে আসবো আমরা পরবর্তীটাতে। একটি বৈদ্যুতিক বাল্বে এই জিনিসটা লেখা আছে, এখান থেকে কিভাবে আমরা ব্রেক করতে পারবো, বাল্বটির রোধ কত। তো একটা সূত্র তোমরা জানোই, P সমান হচ্ছে V²/R। তো সেখান থেকে R সমান আমি কি বলতে পারি? V²/P। তাহলে একবারে আমি বলতে পারি R সমান V²/P। V হচ্ছে 220² P মানে 50। ক্যালকুলেটর ইউজ করো, ডিরেক্ট করে ফেলো। এটা আসছে আমার 968 ওহম, 968, এটা আনসার। কিছু কিছু অনেক ইজি প্রবলেম এসেছে যাতে করে তোমরা সময়ের মধ্যে করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে আউট অফ সিলেবাস তোমাদের জন্য, যাদের শর্ট সিলেবাস ছিল, আলটিমেটলি তোমরা যারা পরীক্ষা দিয়েছো এটাতে, তাদের শর্ট সিলেবাস সবারই। তো এই চ্যাপ্টারটা তোমাদের বাদ দেওয়া হয়েছিল, বাট ওই বাদ দেওয়া চ্যাপ্টার থেকে প্রশ্নটা করা হয়েছে। চুম্বকত্ব চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকে প্রশ্নটা নেওয়া। 50 পাকের একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 30 সেন্টিমিটার, কুণ্ডলীর কেন্দ্রে যদি হচ্ছে 100 মাইক্রো টেসলা এর একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য কুণ্ডলীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ করতে হয়। তো কতটুকু চৌম্বক ক্ষেত্র তৈরি হবে একটা বৃত্তাকার কুণ্ডলীতে, তার একটা সূত্র দেয়া আছে, তোমরা পড়োনি তাই জানো না। সূত্রটা হচ্ছে এরকম, μ0 Ni/2r, ঠিক আছে। তো আউট অফ সিলেবাস যেহেতু এসেছে, তো আশা করছি কেউ অনেকেই পারবে না, অনেকের যাদের হচ্ছে ইচ্ছা ছিল নিজের উদ্যোগে পড়েছে তারা পারতে পারো, আদারওয়াইজ কারো পারার কথা না। যদিও এটা ডিরেক্ট বইয়ের সূত্র, হুবহু এই সূত্র দিয়ে অনেক ম্যাথ করা হয়, যদি তোমরা এটা পড়তে আর কি বুঝতে পারতে। তো যাই হোক, যেহেতু পড়ো নাই সমস্যা নেই, স্কিপ করাটাই বেটার ছিল ওই সময়। তো বি হচ্ছে তোমার কতটুকু চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রে ভ্যালু দেওয়া আছে 100 মাইক্রো টেসলা। তো 100 মাইক্রোকে আমি যদি হচ্ছে ঠিকঠাক করি তাহলে 10⁻6 আসে। μ0, এই μ0 হচ্ছে একটা ধ্রুবক মান, ঠিক আছে, ধ্রুবক। এই ধ্রুবকের ভ্যালুটা হচ্ছে 4π × 10⁻⁷
এটা হচ্ছে মিউ নটের ভ্যালু। এন মানে হচ্ছে পাক সংখ্যা, বৃত্তাকার কুণ্ডলীর পাক, এখানে 50 পাক দেয়া আছে, তাহলে 50। আই এটা আমাকে বের করতে বলেছে তড়িৎ প্রবাহের ভ্যালুটা কত, এবং 2r, আর হচ্ছে ওই যে বৃত্তাকার যে কুণ্ডলীটা আছে তার ব্যাসার্ধ। তো এখানে ব্যাস দেয়া আছে 30, ব্যাসার্ধ তাহলে 15 হবে, সেন্টিমিটারকে মিটারে রাখলে 0.15। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, আমার ক্যালকুলেট করা যে ভ্যালুটা সেটা এসেছে 0.48 অ্যাম্পিয়ার। তাহলে আই মানে হচ্ছে 0.48 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, তো এই সিম্পল কোয়েশ্চেন, কিন্তু আউট অফ সিলেবাস হওয়ার কারণে অনেকেই পারবা না। 9 নম্বর প্রশ্ন, ইউরেনিয়ামের নিউক্লিয়াসে ইলেকট্রন সংখ্যা কত? এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যেটা উত্তর হওয়া উচিত, এখানে নিউক্লিয়াস ওয়ার্ডটা ইউজ করা আছে, নিউক্লিয়াসে সাধারণত ইলেকট্রন থাকে না, এই কারণে আনসারটা হওয়া উচিত 0। ঠিক আছে, অনেকে তোমরা হয়তো ভুল করে 92 দাগাতে পারো, কারণ 92 এখানে বলা আছে, আমরা জানি কোন একটা মৌলের তার যদি আধান না থাকে তাহলে সেক্ষেত্রে তার ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান, সেদিক থেকে অনেকে 92 দাগাতে পারো, বাট আমার কাছে কারেক্ট আনসার মনে হয় 0 হওয়া উচিত, কারণ নিউক্লিয়াস বলা আছে এখানে, নিউক্লিয়াসে কোনো ধরনের ইলেকট্রন থাকে না, তাহলে ইলেকট্রনের পরিমাণ আসলে শূন্য হবে। এটা একটি ট্রিকি কোশ্চেন দিয়ে দিয়েছে যাতে করে তাড়াহুড়ো করতে যেয়ে তোমরা ভুল করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 30i j ডট কে এর ভ্যালু কত? আচ্ছা, প্রথমত j ডট কে এর ভ্যালু তো 0, আমরা জানি 0। তো 0 এর সাথে যাই গুণ করো আলটিমেটলি 0 আসবে। 0 একটা ভেক্টর আকারে বলতে পারো, এটাকে নাল ভেক্টর বলে, এই নাল ভেক্টর অপশন দেয়া ছিল, তাহলে এটাকে 0 ভেক্টর আকারে আমরা লিখতে পারি চাইলে। ঠিক আছে, কারণ এটা একটা ভ্যালু, জে ডট কে তো আর ভেক্টর হবে না, বাট এই জিরোর সাথে যদি এই ভেক্টরটাকে গুণ করো 30i, সেটা একটা ভেক্টর রাশি হবে, বাট এই ভেক্টরের কোনো মান থাকবে না, যেটাকে আমরা নাল ভেক্টর বলি, এই কারণে 0 ভেক্টর চিহ্ন আকারে অপশনটা দেওয়া ছিল, বাট এটাই হচ্ছে তোমার আনসার হবে। চলে আসবে 11 নম্বর প্রশ্নে, 500 কেজি ভরের একটি মোটরযান 50 কেজি গড় ভরের 5 জন যাত্রী নিয়ে 30 মিটার পার সেকেন্ড চলন্ত অবস্থায় হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে 100 মিটার দূরত্বে গিয়ে থেমে গেল, ঘর্ষণজনিত বলের মান নির্ণয় করো। চলতে চলতে করলো কি হচ্ছে থেমে গেল, থেমে গেলার কারণে এই যে ঘর্ষণ যে বাধাপ্রাপ্ত করলো তাদেরকে, তার ভ্যালুটা কত? তার জন্য আমাকে লাগবে কি, আমার প্রথমত এম এর ভ্যালু লাগবে, গাড়ির নিজস্ব ভর হচ্ছে 500, আবার সেখানে 5 জন যাত্রী ছিল, প্রত্যেকের গড় ভর হচ্ছে 50 করে, তাহলে এখানে 250 500 মানে 750 কেজি, তো টোটাল হচ্ছে 750 কেজি ভর হচ্ছে এখানে ছিল। এরপরে কি বলা হচ্ছে যে 5 জন যাত্রী নিয়ে 30 মিটার পার সেকেন্ড বেগে তারা হচ্ছে যাচ্ছিল, হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়। তো 30 মিটার পার সেকেন্ড যেহেতু যাচ্ছে, তার মানে তার আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ তো আলটিমেটলি 0, তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as, মাইনাস কেন, কারণ সে থেমে আছে এই কারণে। তো শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 30 স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস। এস হচ্ছে কত মিটার গিয়ে সে থেমে যাবে, সেটা হচ্ছে 100 মিটার। তো সেখান থেকে আমি কিন্তু এ এর ভ্যালুটা বের করতে পারি। তো আমি এ বের করে নিয়েছি, আমার কাছে এর যে ভ্যালুটা বের হয়েছে সেটা হচ্ছে 4.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ত্বরণ বের হয়েছে, এখানে ভর ভর দেয়া আছে, তাহলে ঘর্ষণজনিত যে বলের মানটা সেটা তুমি বের করতে পারো এফ সমান এম এ থেকে। তো 750 সাথে 4.5 কে তোমাকে জাস্ট গুণ করে দিতে হবে। তো 750 এর সাথে 4.5 গুণ করলে আসে 3375 নিউটন, 3375 নিউটন। তাহলে এই হচ্ছে তোমাদের আনসার। তো এটাও খুবই সিম্পল একটা ম্যাথ, এমন আহামরি কিছু না, ডিরেক্ট ক্যালকুলেট করলে হয়ে যায়। তো আমরা একটু নামাজের ব্রেক নিয়ে আবার হচ্ছে এটা শুরু করব। ঠিক আছে, একটু নামাজের ব্রেক নিয়ে আসি। তো এখন হচ্ছে আমরা পরের যে প্রবলেমটা সেটাতে চলে যাব। ঠিক আছে, 11 নম্বর গেল, এখন হচ্ছে 12 নম্বর। তো এখানে দেখি কি বলা আছে, যে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গভীরতা দেয়া আছে, বাঁধের গভীরতা প্রতি সেকেন্ডে কমপক্ষে কত কেজি পানি অবশ্যই টারবাইনের উপর পড়তে হবে যাতে করে এতে 0.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে, যেখানে জি এর ভ্যালু তোমাকে 10 ইউজ করতে বলা হয়েছে। কিভাবে করব? ক্ষমতা যেহেতু বলা, ক্ষমতার সাথে আমরা জানি কাজের সম্পর্ক আছে, পি সমান ডাব্লিউ বাই টি। এখানে ডাব্লিউ সমান যেহেতু গভীরতা বলা আছে, তার মানে এমজি এইচ ইউজ করতে পারবো, এই হাইটটাকে আমরা কাজ হিসেবে ইউজ করব। ঠিক আছে, তো এখন এখান থেকে ভ্যালুটাকে পুট করি, 0.5 মেগাওয়াট বলা, তো মেগাওয়াটকে 10⁶ বলতে পারি আমি। এম বের করতে বলা হয়েছে, জি হচ্ছে 10 ইউজ করতে বলা, এইচ হচ্ছে 20, এবং টি বলা আছে কত 1, যেহেতু প্রত্যেক সেকেন্ডে। ঠিক আছে, তো এখানে যদি আর গুণ করি তাহলেই হয়ে যাবে আমি
এম এর ভ্যালুটা পেয়ে যাব। এম বের হচ্ছে এখান থেকে 2500, 2500 কেজি। তো 2500 কেজি এই আনসারটা দেয়া আছে এইখানে। এটা হচ্ছে 25 ইন্টু 10 স্কোয়ার বা 2500 কেজি, ঠিক আছে? তো এই হচ্ছে আনসার। চলে যাব পরবর্তী প্রশ্নে। একই ব্যাসের, এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, একই ব্যাসের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে। একই বলে যদি প্রসারিত করা হয় একে, একই বলে প্রসারিত করলে তার দুইটির বিকৃতির অনুপাত কত? বলেনি ইয়ংয়ের গুণাঙ্ক বা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত কত, দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত, এমন কিছু বলেনি, বলছে বিকৃতির অনুপাত কত। আসলে বিকৃতির অনুপাত বের করার জন্য তোমাকে এতগুলো ভ্যালু যে দেয়া আছে, দৈর্ঘ্যের অনুপাত হাবিজাবি, এত কিছু লাগবেই না। এটা জাস্ট একটু ট্রিক্স ইউজ করেছে এখানে, তোমরা ধরতে পারলে তো ভালো, আদারওয়াইজ হচ্ছে একটু সমস্যা হতে পারে। দেখো ইয়ংয়ের গুণাঙ্কের কনসেপ্টটা কি ছিল, সেটা হচ্ছে কোনো একটা বস্তুর উপর যদি পীড়ন প্রয়োগ করা হয় তাহলে তার বিকৃতি ঘটবে। দৈর্ঘ্য, দৈর্ঘ্য কথাটা লিখলাম না, ঠিক আছে? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন দেখো বস্তু যদি ফিক্সড থাকে, কোনো একটা নির্দিষ্ট বস্তুর জন্য তার ইয়ংয়ের গুণাঙ্ক কিন্তু ফিক্সড। এখানে তামার তার নেওয়া হচ্ছে, দুইটাই তামার তার, প্রথমটাও তামার তার, সেকেন্ডটাও তামার তার, ঠিক আছে? এবং উভয়ের উপর হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে, উভয়ই একই ব্যাসের। তার মানে কি, দুইজনেরই এরিয়া সেম, তাদের উপর বলের পরিমাণও সেম, আলটিমেটলি বলও সেম, এরিয়াও সেম। তার মানে আলটিমেটলি কি, পীড়ন সেম না? পীড়ন মানে কি, পীড়ন মানে আমরা জানি হচ্ছে এফ বাই এ। তাহলে যেহেতু এই দুই বস্তুর উপরেই হচ্ছে একই পরিমাণ বল এবং একই ক্ষেত্রফল তাদের প্রয়োগ করা হচ্ছে, তাহলে তাদের উপরে সেম পরিমাণ পীড়ন প্রয়োগ করা হচ্ছে। এবং দুইটাই যেহেতু তামার তার, তামার তার মানে একই তার হইলে তার মানে তার ইয়ংয়ের গুণাঙ্কটা কনস্ট্যান্ট, তাহলে পীড়নটাও ফিক্সড, ইয়ংয়ের গুণাঙ্কও ফিক্সড, তাহলে বিকৃতি তো ফিক্সড হবেই। তার মানে এই তারটা যেমনই হোক না কেন, তাদের দৈর্ঘ্যের অনুপাত যেমনই হোক না কেন, তুমি যদি এর উপর সেম পরিমাণ পীড়ন অ্যাপ্লাই করো, দুইটাই সেম তারের হওয়ার কারণে, তামার তার হওয়ার কারণে তাদের বিকৃতিও সেম হবে। সেখানে দৈর্ঘ্যের সাথে কোনো সম্পর্কই নেই এর। যদি বলতো বিকৃতি না বলে, যদি বের করতে বলতো কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে আলাদা জিনিস হতো। বাট যেহেতু বিকৃতি বলা হয়েছে, দুইজনেরই কিন্তু বিকৃতি সেম, কারণ তামার তার এবং একই পীড়ন প্রয়োগ করা হচ্ছে। তার মানে দুইজনের বিকৃতি অনুপাত কত? 1:1, মানে সেম। এর যা হবে দ্বিতীয়টারও তাই হবে। এটা একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন, এখানে হচ্ছে ম্যাথ করার কিছু নেই, তোমাকে জাস্ট বুঝতে হবে জিনিসটা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠে এটার মান কত? এটা তো খুবই সিম্পল জিনিস, জি সমান জি এম বাই আর স্কোয়ার। তো এখান থেকে জি বাই জি স্মল জি, জি বাই স্মল জি হয়ে যাবে আর স্কোয়ার বাই এম। তাহলে আর স্কোয়ার বাই এম হচ্ছে তোমার আনসার। চলে আসবো পরবর্তী প্রশ্নে। 15 নম্বর, একটি বদ্ধ সিলিন্ডারে এত গ্রাম অক্সিজেন গ্যাস রাখা আছে, 30°C তাপমাত্রায় গ্যাসটির গতিশক্তি কত? তো একটা আদর্শ গ্যাসের গতিশক্তির সূত্র কি, 3/2 nRT, তাই তো? 3/2 nRT। তো এখানে এন কত? এন হচ্ছে তোমার 10 গ্রাম অক্সিজেন বলা, তার মানে 10কে তোমাকে 32 দ্বারা ভাগ করতে হবে। তো 10/32। আর আর আমি 8.314 বসাই। টি, টি হচ্ছে 30, 30 মানে 303 কেলভিন। তো এখান থেকে আমি পেয়ে যাব গতিশক্তির ভ্যালুটা। তো আমার কত এসেছে আমি একটু দেখে নিব। এটা আমার এসেছে 1180.85, 1180.85 এটা জুল। তো 1180, 85 নেই, বাট কাছাকাছি আনসার আছে এটা। তো এই হবে তোমার আনসার 1180.28, ঠিক আছে? কাছাকাছি আসে, সমস্যা নেই, এটা দেখা গেলেও সমস্যা হবে না। 16, 10 মিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে এত তড়িৎ আধান অবস্থিত, একটি একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে যদি বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করতে সম্পাদিত কাজের পরিমাণ কত? মানে বৃত্তাকার পথে একজন ঘুরছে, ঠিক আছে? একটা বৃত্ত আছে, এখানে হচ্ছে তোমার আধান আছে একটা, ওই আধানটা কত? 10 মাইক্রোকুলম। এর পাশে হচ্ছে এখানে একটা আধান রোটেট ঘুরছে, এই দিক বরাবর ঘুরছে। তো আমাকে বের করতে বলছে কাজের পরিমাণ কত। আশা করি তোমরা জানো, কোন একটা বস্তুকে যদি আমি বৃত্তাকারে ঘোরাই, তাহলে প্রত্যেকটা পয়েন্টে এর যে সরণের ডিরেকশন এবং এদের যে বলের ডিরেকশন, দুইটা পরস্পর 90° অ্যাঙ্গেলে কাজ করে। কারণ কি, সরণে কাজ করছে এই দিক বরাবর এবং এই আধানটাকে এই আধানটা আকর্ষণ করছে, তাই তো? আকর্ষণই তো। একটা হচ্ছে এই পরিমাণ, আর একটা হচ্ছে একক ধনাত্মক আধান। আচ্ছা, আকর্ষণ না, বিকর্ষণ করছে, সমস্যা নেই। আকর্ষণ বিকর্ষণ যাই হোক, আলটিমেটলি এই লাইন বরাবরই কাজ করবে, সেটা বিকর্ষণ হলে এইদিকে, আকর্ষণ হলে এইদিকে। বাট দেখো আলটিমেটলি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত?
90 ডিগ্রি। তো থেটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, কৃত কাজের ভ্যালু কত হয়? আমরা জানি কাজ সমান বল ডট সরণ, তাই না? এবং ডট গুণফলের যে সূত্রটা সেটা হচ্ছে এফএস কস থেটা, এবং থেটা যদি 90 ডিগ্রি হয়ে যায় আলটিমেটলি এটা 0 চলে আসবে, তাহলে কৃত কাজের ভ্যালু হচ্ছে 0। এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো তোমাকে ইউজ করাই লাগবে না, তুমি ডিরেক্ট বলে দিতে পারো যে এটা কাজের ভ্যালু হচ্ছে 0। তো এমন অনেক প্রশ্ন এসেছে দেখলাম যেখানে হচ্ছে ম্যাথ করাই লাগবে না তোমাকে, জাস্ট তোমাকে চিন্তা করতে হবে যে এটা আনসারটা কি হতে পারে, ঠিক আছে? তো এগুলো ভ্যালু দেওয়া হয়েছে তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য, আর কিছু না, টাইম কিল করার জন্য। বাট তোমাকে ওই ফাঁদে পা দেওয়া যাবে না, তোমার কনসেপ্টটাকে ঠিকঠাক রাখতে হবে। 17 নাম্বার, 1 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলোর শক্তি কত? শক্তি, আলোর শক্তির সূত্র কি? আলো একটা তরঙ্গ যদি কল্পনা করি, তাহলে এইচ সি বাই ল্যামডা, এখানে এইচ হচ্ছে 6.63 ইন্টু 10⁻⁻34, সি হচ্ছে 3 ইন্টু 10⁸8, এবং ল্যামডা যদি 1 হয় তাহলে এই ভ্যালুটা আমাকে বের করতে বলা হয়েছে। আমি জাস্ট একটু ক্যালকুলেট করে বলি কত এসেছে আমার, সেটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁻25, মানে অলমোস্ট আর কি 2, এক্স্যাক্টলি 2 আসেনি, 1.98 সামথিং এসেছে, বাট যেহেতু অপশনে 2 দেওয়া আছে তাহলে এটাই হচ্ছে তোমার আনসার, 2 ইন্টু 10⁻⁻25। আশা করি বুঝতে পারা গেছে। পরবর্তী প্রশ্ন, একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে কি ঘটে? এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, কথাবার্তা লিখে দেখো। এটা একটু বুঝতে হবে আগে, একটা নিউক্লিয়াস থেকে যদি বিটা বের হয়ে যায়, বিটা মানে কি এটাকে বুঝতে হবে। বিটা, একটা বেটা কণা মানে হচ্ছে সেখান থেকে কোনো একটা ইলেকট্রন আলোক রশ্মি আকারে, তেজস্ক্রিয় আলোক রশ্মি আকারে বের হয়ে যাবে, ঠিক আছে? ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে তার যে তেজস্ক্রিয় যে তোমার সমীকরণটা, সেই সমীকরণটা তোমাকে মনে রাখতে হবে, বুঝতে হবে। সমীকরণটা মনে থাকলে এটা আনসার করা খুব একটা টাফ জিনিস না। বাট এটাকে আবার ভাবিও না তোমরা যে ইলেকট্রন বের হয়ে গেছে মানে সেটা আধানে পরিণত হয়ে গেছে, ব্যাপারটা সেরকম না। কোন একটা পরমাণু থেকে যদি তেজস্ক্রিয় রশ্মি আকারে বেটা কণা বের হয়ে আসে, ইলেকট্রন না কিন্তু, ইলেকট্রনটা বেটা রশ্মি আকারে বের হয়ে যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে তার যে রিয়াকশনটা সেটা দেখতে এরকম হয়ে যায়। ধরলাম এক্স একটা মৌল ছিল, তার নর্মাল পারমাণবিক সংখ্যা ছিল জেড, এবং আণবিক পারমাণবিক ভর ছিল এ। সে হবে কি, সে পরিণত হবে কিছু একটাতে যেখান থেকে কি হয়ে যাবে, বিটা একটা কণা বের হয়ে আসবে। আচ্ছা, বেটা কণা কিন্তু মানে কি, আমি একটু আগে বললাম বেটা মানে হচ্ছে ইলেকট্রন, আর ইলেকট্রনের যে ভর সেটা আপেক্ষিকভাবে কত ধরা হয়, 0 ধরা হয়, কারণ ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের তুলনায় খুব একটা বেশি না। তাহলে আপেক্ষিক যে ভরটা সেটা হচ্ছে 0, এবং তার যে আধান সেই আধানটা হচ্ছে -1। তাহলে আলটিমেটলি বিটা এর পরিবর্তে আমি সেটা বলতে পারবো এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0। তাহলে দেখো এক্স যে মৌলটা ছিল, এই মৌলটা থেকে একটা বিটা রশ্মি যদি বের হয়ে আসে, তাহলে সমীকরণের এই পাশে ঘটনাটা কি রকম হবে, এই এক্সটা আর এক্স থাকতে পারবে না, সে অন্য কোনো মৌলে রূপান্তরিত হবে, যেখানে আলটিমেটলি আমরা জানি তেজস্ক্রিয় সমীকরণ লেখার সময় বাম পক্ষ এবং ডান পক্ষের উপরে আর নিচের যোগফলটা সেম থাকতে হয়। দেখো উপরে অলরেডি 0 আছে, এপাশে এ আছে, তাহলে এখানে শুধুমাত্র যদি আমি এ দেই তাহলে এ প্লাস 0 মিলে আলটিমেটলি এ মিলবে, তাহলে এতটুকু ঠিক আছে। পরের ঘটনা খেয়াল করো, এখানে আছে তোমার জেড, জেড থেকে অলরেডি একটা -1 হয়ে গেছে, তাহলে এখানে কত বসালে আলটিমেটলি দুটো যোগ করলে জেড পাবো আমি? অবশ্যই জেড প্লাস 1। তাহলে দেখো এখানে যখনই একটা বিক্রিয়া থেকে, তেজস্ক্রিয় বিক্রিয়া থেকে বিটা রশ্মি চলে যাচ্ছে, তখন মৌলটা এমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে যাতে তার ভরের মানের কোনো পরিবর্তন না হলেও তার কিন্তু যে পারমাণবিক সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পাচ্ছে যদি একটা বেটা রশ্মি বের হয়ে যায়। এটাই প্রশ্নে বলা হচ্ছে যে একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা যদি বের হয়ে যায় তখন কি ঘটনা ঘটবে। তো তখন যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার সেটা 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ ইনক্রিজেস বাই 1। এটা হচ্ছে তোমার আনসার। এই বিক্রিয়াটা যদি বুঝতে পারো এই আনসারটা তোমরা দিতে পারবে। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? এর পিছনে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো আমি এখন আমি দিচ্ছি না, যে কেন আসলে 1 বৃদ্ধি পায়, এখানে ঘটনাটা আছে, অনেক বিস্তারিত একটা ঘটনা আলোচনা করা যাবে এখানে, বাট এখন আমি সেটা আলোচনা করছি না। 19 নম্বর প্রশ্নে এই দুইটা ভেক্টর দেয়া আছে, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে m এবং n এর ভ্যালু কত? এটা তো খুবই সিম্পল কোয়েশ্চেন। সমান্তরাল হলে আমরা কি জানি, দুইটাকে জাস্ট সহগগুলোকে তুলনা করতে পারি। তাহলে 4/2 ইকুয়ালস টু m/4 ইকুয়ালস টু 2/n। তো সেখান থেকে কি বলা যায়, এখানে তো 2 আর 4 কেটে দিলে 2ই আসবে, এখানে 2 আসে, তাহলে m সমান আসবে 4 2 8, m সমান আসে 8, আর n সমান কত আসে 1।
8,1, এম এবং এন এর ভ্যালু হচ্ছে 8,1। তো এটা হচ্ছে তোমার আনসার। পরবর্তী প্রশ্ন, এত ত্বরণে একটি লিফট নিচে নামছে, ঠিক আছে? লিফটের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তি যদি 54 কেজি ভর হয় তাহলে সে কত ওজন অনুভব করবে? তো অনুভূত ওজন আমরা জানি ডাব্লিউ প্রাইম সমান, যদি নিচে নামে তাহলে এম জি মাইনাস এ, ঠিক আছে? নিচে নামলে জি মাইনাস এ, তো সেখানে হচ্ছে 54, জি হচ্ছে 9.8 মাইনাস 3। তো আমি যদি হচ্ছে ক্যালকুলেট করি, একটু দেখি কত আসছে আমার, একটু ক্যালকুলেট করে। এই ভ্যালুটা আসছে 367.2, 367.2 নিউটন, এই পরিমাণ। তো 367.2 একটা কেজি এককে আছে, একটা নিউটন এককে আছে, যেহেতু ওজন বলেছে তাহলে অবশ্যই নিউটন একক যেটা সেটা হবে। তো তাড়াহুড়ো করতে যাই, এখানে ভুল হয়ে যায়, একটা দেখাতে যাই আমরা একটা দাগিয়ে ফেলি, তো এটাতে সাবধান থাকতে হবে একটু। 21 নম্বর প্রশ্ন, প্রযুক্ত বল এবং সরণের মধ্যে কত কোণ হলে কাজের পরিমাণ শূন্য হবে? এটা তো একটু একটু আগে একটা প্রশ্ন আলোচনা করলাম আমি, তাই না? 90 ডিগ্রি যদি লম্ব হয় তাহলেই হচ্ছে কাজের পরিমাণ শূন্য হতে পারে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায় তাহলে বস্তুর ওজন কি হবে? সেটা কি বৃদ্ধি পাবে, কনস্ট্যান্ট থাকবে, নাকি কমে যাবে? এরকম একটা কিছু অপশন দেয়া আছে। তো এটা তো আমি এই সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি যে আমরা হচ্ছে অক্ষাংশে, আমরা জানি একটা বস্তু যদি কোনো একটা অক্ষাংশে থাকে এবং সে যখন ওই বস্তুটা যখন পৃথিবীর সাথে সাথে ঘুরতে থাকে, ওই অক্ষাংশে থাকার কারণে ওই বস্তুর যে ওজনটা আছে সেটা কিছু পরিমাণ হ্রাস পায়। কতটুকু হ্রাস পায়? সেটা হচ্ছে জি ল্যামডা ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তো যদি পৃথিবীর কোনো ঘূর্ণন না থাকতো তাহলে এই ওমেগার ভ্যালুটা কত হতো? জিরো হয়ে যেত। তো ওমেগার ভ্যালু যদি জিরো হয়ে যেত তাহলে আলটিমেটলি যে কোনো লোকেশনে তুমি যদি থাকো, যে কোনো লোকেশনে, ওই সময় তোমার জি ল্যামডার ভ্যালুটা অ্যাকচুয়ালি জি এর সমান হয়ে যাবে। এবং জি ল্যামডার ভ্যালু জি এর সমান হওয়া মানে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, পৃথিবীর ঘূর্ণনের কোনো ইফেক্ট তোমার উপর পড়বে না। তাহলে এই যে বস্তুর যে ওজনটা আগে যেটা হচ্ছে কম পাওয়া যাচ্ছিল, আগে যেটা কম পাওয়া যাচ্ছিল সেটা বেশি পাওয়া যাবে, অর্থাৎ ঠিক আছে, তাহলে বস্তুর ওজনটা তুলনামূলক কি হবে? বৃদ্ধি পাবে। আশা করি বোঝা গেছে। এটা ইনক্রিজড মানে হচ্ছে আগে এখন কি ছিল আর থেমে গেলে কি হবে, থেমে গেলে একটু বেড়ে যাবে। আগে হচ্ছে তোমার এরকম ছিল, কম ছিল একটু, এখন একটু বেড়ে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। বাট কনস্ট্যান্ট দেওয়া যাবে না, কিন্তু রিমেইন কনস্ট্যান্ট দেওয়া যাবে না, কারণ রিমেইন কনস্ট্যান্ট হচ্ছে কখন দিবা, যখন তুমি ঘোরার আগেও সেম থাকতো, ঘোরার পরেও যদি সেম থাকতো তাহলে হচ্ছে তুমি এর রিমেইন কনস্ট্যান্ট দিতে পারতো। তো একটু বৃদ্ধি পাবে, ঠিক আছে? নিচের কোনটি হুকের সূত্র? এটা তো খুবই সিম্পল, পীড়ন সমানুপাতিক বিকৃতি, শেষ। তোমাদের বইয়েই দেওয়া আছে ডিরেক্ট, এখানে আলোচনা করার মতো কিছু নাই। একটু সনোমিটারের 0.5 মিটার লম্বা তারের উপর 50 নিউটন টান বল ক্রিয়াশীল, বলটি বাড়িয়ে যদি 200 নিউটন করা হয় তাহলে উক্ত তারের কম্পাঙ্ক কতটুকু পরিবর্তিত হবে? সনোমিটার তোমাদের বইয়ে নাই, বাট আগে ছিল। আগে হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারে হচ্ছে তোমাদের একটা টানা তারের বলে একটা কিছু কম্পাঙ্ক বলে একটা কনসেপ্ট ছিল, একটা টপিক ছিল। ওই টপিকের আন্ডারে হচ্ছে আমরা সোনোমিটার নামে একটা জিনিস পড়তাম। তো সোনোমিটারের কম্পাঙ্ক বের করার সূত্র ছিল এরকম, এফ সরি এফ সমান 1/2L রুট ওভার T/M। তো এই সূত্রটা কি? সূত্রটা দেখে আশা করি কিছু বুঝতে পারছো না তোমরা। একটা তার, সনোমিটার হচ্ছে তার থাকে একটা, ওই তারে যদি তুমি বল প্রয়োগ করো তাহলে সেখানে একটা কম্পাঙ্ক সৃষ্টি হয়। ওই কম্পাঙ্কের ভ্যালু হচ্ছে আমরা তারের এই জিনিসগুলো থেকে বের করতে পারি। টি হচ্ছে টান, কতটুকু টান তুমি দিলে। এম হচ্ছে একক দৈর্ঘ্যে ওই যে তারটা আছে একক দৈর্ঘ্যের ভর, মানে তারটা যদি 5 মিটার দৈর্ঘ্যের ভর যদি তোমার 5 গ্রাম হয় তাহলে 1 মিটার দৈর্ঘ্যের ভর কত? অবশ্যই 5 গ্রাম ডিভাইড বাই 5, অর্থাৎ 1 গ্রাম। প্রত্যেক মিটার দৈর্ঘ্যের ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে প্রত্যেক মিটার দৈর্ঘ্যের ভরকে আমরা স্মল এম বলি। এল মানে হচ্ছে ওটা অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা কত, আর এফ তো অবশ্যই বুঝতেই পারছো কম্পাঙ্ক। তাহলে দেখো এই কম্পাঙ্কের যে ভ্যালুটা সেটা কিসের উপর ডিপেন্ড করছে? ওই তারের লেন্থের উপর ডিপেন্ড করছে, ওই তারের হচ্ছে একক দৈর্ঘ্যের ভরের উপর ডিপেন্ড করছে, এবং তারের যে টানটা তুমি যেই পরিমাণ বল প্রয়োগ করছো তার উপর কম্পাঙ্ক ডিপেন্ড করছে। আমাকে বের করতে বলা হচ্ছে যে 50 নিউটন টান বল ক্রিয়াশীল ছিল, এখন আমি করলাম কি 100 নিউটন করে দিলাম বলের মানটা, তাহলে কম্পাঙ্কের মানটা কি পরিবর্তন হবে কিনা, হলে কি রকম হবে, সেটাকে বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, কতটুকু বৃদ্ধি পাবে, এই জিনিসগুলো। তো দেখো এফ যেহেতু টি এর সাথে হচ্ছে রুটের সাথে সমানুপাতিক, রুটের সাথে রিলেটেড, তাহলে আমি এটা বলতে পারি এফ সমানুপাতিক হচ্ছে রুট ওভার টি। তাহলে সেখান থেকে আমি এটা বলতে পারি না যে F2/F1 ইকুয়ালস টু রুট ওভার
T2/T1। তো সেটা আমাকে করতে হবে। T2 হচ্ছে তোমার হচ্ছে 200 আর T1 হচ্ছে 50, তাহলে 200 ডিভাইডেড বাই 50 ভাগ করলে হবে কত 4, 4কে আবার রুট করলে হবে 2, তার মানে আলটিমেটলি F2 হয়ে যাবে F1 এর ডাবল, তার মানে দ্বিগুণ হয়ে যাবে। বাট আমাকে বের করতে বলছে কতটুকু পরিবর্তন হবে, তাহলে পরিবর্তন মানে কত ডেল্টা এফ, ডেল্টা এফ মানে হচ্ছে F2 থেকে F1 বিয়োগ, আমি ডিটেলসে করাচ্ছি বাট তোমরা বুঝতে পারছো, 2F1 থেকে F1 বিয়োগ করলে আলটিমেটলি F1ই হবে, তাই না? তো পরিবর্তন হচ্ছে কত কত F1, 1 F1, মানে হচ্ছে আমি যদি পার্সেন্টেজে বের করার ট্রাই করি তাহলে ডেল্টা এফ বাই F1 ইকুয়ালস টু আসলে 1, 1 মানে আমরা জানি 100%, এবং অবশ্যই বৃদ্ধি, তাই না? কারণ আগে F1 ছিল এখন 2F1 হয়ে গেছে, তাহলে 100% বৃদ্ধি পাবে, ইনক্রিজড বাই 100%, 100% বৃদ্ধি পাবে অর্থাৎ হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হওয়া মানে 100% বৃদ্ধি পাওয়া, এটাই তোমাকে বের করতে বলা হয়েছিল। চলে আসবে পরবর্তী প্রশ্নে। দুটি ধারক শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করলে সমতুল্য ধারকত্ব কত? এটা তো খুবই ইজি, CS সমান হচ্ছে 5 ইনভার্স প্লাস 10 ইনভার্স তার উপরে আবার ইনভার্স, ঠিক আছে? তাহলে 1/5 1/10 এটা করলে কত আসে 3.33, এটা আসছিল আমার একটু আগে 3.33 মাইক্রোফ্যারাডে, সব মাইক্রোফ্যারাডে এককে দেওয়া আছে এগুলো, এই কারণে আনসারটাও মাইক্রোফ্যারাডেতেই তোমার আসবে। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার, এত রোধের একটি গ্যালভানোমিটারের সমান্তরালে এত রোধ একটি শান্ট যোগ করা হলে মূল প্রবাহের কত পার্সেন্ট কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে? দুইটা যেহেতু সমান্তরাল দুটো রাশি, একটা গ্যালভানোমিটার তার উপর সাথে হচ্ছে এরকম থাকে, তাই না? একটা গ্যালভানোমিটার থাকে, একটা হচ্ছে শান্ট থাকে, এটা হচ্ছে শান্ট, এটা হচ্ছে গ্যালভানোমিটার। আমাকে বের করতে বলছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্টের ভ্যালুটা কত হবে। তো আমরা জানি দুইটা যদি হচ্ছে তোমার রোধ প্যারালালি থাকে তাহলে হচ্ছে আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি, তাহলে কারেন্ট ডিভাইডার রুলের মতে আমি কি বলতে পারি যে গ্যালভানোমিটারের কারেন্ট সমান ইকুয়ালস টু হচ্ছে S ডিভাইডেড বাই G প্লাস S ইনটু I হয়ে গেল। আমাকে বের করতে বলছে কত পার্সেন্ট যাবে, আলটিমেটলি হচ্ছে পার্সেন্ট এ লিখতে পারি IG বাই I ইকুয়ালস টু S, S এর ভ্যালু কত 1 ওহম আর G এর ভ্যালু হচ্ছে 100, তাহলে 1/100 প্লাস 1 মানে 101, তাহলে 1/101 এভাবেই কিন্তু তোমাদের অপশনে দেয়া আছে যে 1/101, এই যে ভ্যালুটা এত পার্সেন্টে, পার্সেন্ট আকারে না ভগ্নাংশ আকারে দেয়া, এত শতাংশ হচ্ছে মূল প্রবাহের এত অংশ হচ্ছে তোমার অ্যামিটারের মধ্য দিয়ে বা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে চলে যাবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, এত নিঃসারক প্রবাহের জন্য ট্রানজিস্টরে এত সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল, তাহলে ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত? তো ভূমি মানে হচ্ছে বেস প্রবাহের ভ্যালু হচ্ছে এমিটার মাইনাস কালেক্টর, এমিটার মাইনাস কালেক্টর, এমিটার কত 0.02, কালেক্টর কত 18 মিলি অ্যাম্পিয়ার, মিলি মানে এটা, ঠিক আছে? তো ক্যালকুলেট করি একটু, ক্যালকুলেট করলে আসে হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, এটা 2 মিলি অ্যাম্পিয়ার। ও তাই হয়তো হওয়া উচিত, এখানে 18 এখানে হচ্ছে তোমার 2 20, 18 থেকে 20 থেকে 18 বাদলে 2 আসে, তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আনসার। পরবর্তী প্রশ্ন, একটি স্থির ইলেকট্রন কত শক্তি সংরক্ষণ করে? একটা ইলেকট্রন যদি স্থির অবস্থায় থাকে তার মধ্যে শক্তির যে ভ্যালুটা সেটা কত? আমরা জানি যে কোনো বস্তুর মধ্যে একটা শক্তি বিরাজমান থাকে, নিশ্চল শক্তিটা হচ্ছে mc², তাই না? তো এমটা হচ্ছে আপেক্ষিক, আপেক্ষিক যে শক্তিটা, বাট তোমাকে বলেছে হচ্ছে আপেক্ষিকটা না, স্থির যদি থাকে তাহলে এখানে আমরা m নট ইউজ করব, যে স্থির অবস্থায় তার ভরটা কত, যেহেতু ইলেকট্রনের কথা বলা তাহলে ইলেকট্রনের ভর ইউজ করতে হবে 9 পয়েন্ট ই নট বলতে পারি, স্থির অবস্থার শক্তি 9.1 10⁻31, সি হচ্ছে 3 × 10⁸8 এর উপর স্কয়ার, এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে স্থির অবস্থায় শক্তির যে ভ্যালু সেটা, এটা আমার আসছে 8.19 10⁻14 এত জুল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন 29, 1 জুল সমপরিমাণ যান্ত্রিক শক্তি কত? এখানে আর্ক ডাইন অনেক এককে দেয়া আছে আর এত কিছু করার লাগবেই না, আলটিমেটলি 1 জুল মানে কি 1 জুল, এটা আসছে কোথা থেকে? জুল কার একক অ্যাকচুয়ালি? কাজের একক না? কাজ, আর কাজ মানে আমরা কি জানি বল গুণন ত্বরণ, মানে যে অপশন আকারে দেয়া আছে, কাজ হচ্ছে তোমার জুল, বল হচ্ছে তোমার নিউটন, স্মরণ হচ্ছে তোমার মিটার, তাহলে জুল ইকুয়ালস টু অ্যাকচুয়ালি নিউটন মিটার, তাহলে এই নিউটন মিটার হচ্ছে তোমার আনসার হবে।
হ্যাঁ, এটা ঠিক যে আর্গে এটা কনভার্ট করা যায়, বাট এটা যে অপশনটা হবে সেই অপশনটা দেওয়া নেই। এটা হচ্ছে 10⁻7 হবে অ্যাকচুয়ালি, 10⁻7 আর কোথাও দেওয়া নেই, ঠিক আছে? এই কারণে এটা হবে না। যেই একটা দেয়া আছে এটা আবার আর্গে এককে দেয়া না, অন্য এককে দেয়া আছে। তো ডাইন মিটার দেয়া আছে, মিটার হলে হবে না, এটা কিন্তু সিজিএস এককে তোমাকে লিখতে হবে। তো যাই হোক, ভুলভাল দেয়া আছে, শুধুমাত্র একটাই ঠিকঠাক, সেটা হচ্ছে 1 নিউটন মিটার। এটাই হচ্ছে তোমার আনসার। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে একটি স্ফেরোমিটারের পরিধি 100টি সমান দাগে চিহ্নিত করা। 100টি সমান দাগে চিহ্নিত করা। এখানে হচ্ছে গোলাকৃতির একটি স্কেল আছে যেটা একটি পূর্ণ আবর্তনে 1.5 মিলিমিটার এগিয়ে যায়। তাহলে স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক কত, বা লঘিষ্ঠ গণন বলে এটাকে এলসি। লঘিষ্ঠ গণনের সূত্র আছে তোমাদের বইয়ে, প্রথম চ্যাপ্টারে একবারে। সেটা হচ্ছে তোমার পিচ পিচ ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ মানে কোন একটা স্কেলকে একবার রোটেট করলে সেটা যতবার আবর্তন করে, যতটুকু হচ্ছে প্রধান স্কেল বারবার আবর্তন করে, সেটাকে তার পিচ বলে। এখানে বলাই আছে যে গোলাকৃতি স্কেলটি একটি পূর্ণ যদি আবর্তন হয় তাহলে প্রধান স্কেলে সে 1.5 মিলিমিটার এগিয়ে যায়। তাহলে এই 1.5 মিলিমিটার যে ভ্যালুটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পিচের ভ্যালু, ঠিক আছে? এবং টোটাল যে দাগ সংখ্যা কত আছে, ভাগ সংখ্যা, সেটা হচ্ছে 100টি সমান দাগে বিভক্ত। তাহলে একে 100 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে এটা আসবে কত, 0.015, তাই না? 10, হ্যাঁ, এত মিলিমিটার। আচ্ছা, সবগুলো হচ্ছে সেন্টিমিটারে দেওয়া, তার মানে একটা জিরো এক্সট্রা আসবে আর কি এখানে। 10 দ্বারা ভাগ করতে হবে, 0015 সেন্টিমিটার। তো 0.0015 সেন্টিমিটার মানে হচ্ছে এটা। তো এই হচ্ছে তোমার আনসার, 0.0015। এই হচ্ছে সবগুলো প্রশ্নের আনসার। খুবই সিম্পল প্রশ্ন এসেছিল ফিজিক্স পার্টটুকু। ম্যাথটাও সহজ লেগেছে আমার কাছে, কেমিস্ট্রিটা হচ্ছে যার যতটুকু মুখস্থ করার ক্ষমতা সেটা। তো ফিজিক্স পার্টের আমরা সলভ দেখলাম। যদি এরপরেও কারো কোনো সমস্যা থাকে সেটা আমাকে কিন্তু জানাতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে হচ্ছে আমরা অন্য কোনো জিনিস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।